গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য জিনি মেক এ উইশ ড্রামার লাস্ট পার্ট নিয়ে এসেছি। যদি তোমরা এই সুন্দর ড্রামাটার পার্ট 1, 2, 3 না দেখে থাকো, তাহলে তুমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে সেই পার্টগুলোর লিংক পেয়ে যাবে। এছাড়াও আমার প্লেলিস্টে গেলে সেখানে তোমরা সবগুলো ভিডিওর পার্ট পেয়ে যাবে। অনেক হয়ে গেছে বক বক, আর না কথা বাড়ায়, চলো ডুব দেওয়া যাক ড্রামার গল্পে। এপিসোড 11 শুরু হয় সেখান থেকেই যেখানে এপিসোড 10 শেষ হয়েছিল। এখানে জিনি তার হারিয়ে যাওয়া 20 বছর দেখতে পায়। আচ্ছা, এখানে একটা কথা, ওই যে ছোট্ট খায়াং যে জিনির কাছ থেকে 3টা উইশ চেয়েছিল আর তারপর সে মারা যায়, ওই ঘটনাটার পরের ঘটনা হলো এটা। তো সে সময়ে খায়াং কিন্তু তার লাস্ট উইশে চেয়েছিল তোমাকে আর আমাকে শাস্তি পেতে হবে, এটাই হলো আমার লাস্ট উইশ। তো ওই যে এঞ্জেল খায়াংকে যা দেখিয়েছিল সেটার প্রেক্ষিতে আমরা যতটুকু জানি তা হলো সেই ঘটনাটার পর 8 বছরের সেই খায়াং মারা যায়, আর জিনিও এটাই জানে। আর এরপর পার হয়ে যায় 20 বছর। যিনি বসে বসে অহংকারের সাথে সাইদের সাথে গল্প করছিল যে সেই বাচ্চা মেয়েটা উইশ হিসেবে আমার শাস্তি চেয়েছে, সামান্য মাটির মানুষ হয়ে। সেই ঘটনার 20 বছর পেরিয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত শাস্তির নাম গন্ধও নাই। সাইদ তখন জিনিকে বলে, আমার আকা একটু ভেবেচিন্তে কথা বলুন। জিনি তখন বলে, চুপ থাকো, আমি কেন ভেবেচিন্তে কথা বলবো, আমি হলাম সবচাইতে শক্তিশালী জিনি। এরপর একদিন জিনি দুবাইয়ের বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎই খায়ংকে দেখতে পায় আর বলে, এ কি, মাটির সেই সুগন্ধটা, তুমি এখনো বেঁচে আছো, কিন্তু কিভাবে সম্ভব, তুমি না মারা গিয়েছিলে? জিনি অবাক হয়ে যায় আর আমরা অবাক হয়ে যাই যে ওই ঘটনার পর তো আসলে খায়ং মারা গেল, তাই না? তাহলে সে এখানে কিভাবে? আর এটা তার পুনর্জন্ম হওয়ার কথা না, কারণ তার ফেসে কাটা ছেঁড়ার চিহ্ন, যে চিহ্নটা এসেছিল সে সময়ে জংলি কুকুরদের কারণে। এর মানে ওই দিন খায়ং মারা যায়নি। তাহলে এঞ্জেল যে ভবিষ্যতের খায়াংকে দেখিয়েছে সে মারা গিয়েছিল ওই দিন, আসলে এঞ্জেল সেটা খায়াংকে মিথ্যা দেখিয়েছিল। আর সে এমনটা কেন করেছে এটা আমি তোমাদেরকে পরে এক্সপ্লেন করছি। তো তখন খায়াং জিনিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে চিনো? আমাদের কি আগে দেখা হয়েছিল কখনো? জিনি খায়াংকে জিজ্ঞেস করে, তোমার কি আমার মনে নাই? জিনি খায়াংয়ের কাছে গিয়ে স্মেল নেয় আর বলেন, না, তুমি তো সেই মেয়েটাই। তবে খায়াং জিনিকে চিনতেই পারছে না। আচ্ছা, তাহলে গাইস, তোমাদের এখন একটা প্রশ্ন হলো, ওই ঘটনার পর খায়াং যদি বেঁচে থাকে আর সেই যদি এই মেয়েটা হয়, তাহলে কেন তার 8 বছর বয়সের সেই ঘটনাটা মনে নেই? কেন এখন খায়াং জিনিকে চিনতে পারছে না? এই প্রশ্নের উত্তরটাও তোমরা সামনে পেয়ে যাবে। ড্রামার এই মিস্ট্রিটা একটু প্যাচেল্লা, তাই মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওটা। যিনি তখন খায়াংকে তার 8 বছর বয়সে সেই ঘটনাটা এক্সপ্লেন করে যে সে সময় সে তার কাছ থেকে 3টা কি উইশ চেয়েছিল। বাট যেহেতু খায়ং সবকিছু ভুলে গিয়েছে, তাই সে জিনির কথার আগা মাথা কিছুই বুঝতেছিল না। সে ভাবতেছিল এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে। সে বারবার দূরে সরে যেয়ে নিজের কাজ করার চেষ্টা করছিল। সে বাজারে খেজুর বিক্রি করত। যিনি তখন তার ম্যাজিকের মাধ্যমে খায়ংকে ফেলে দেয় আর তার খেজুর পাড়াতে থাকে। সে তার হাতে রক্ত দেখে বলে, তোমার অবস্থা এই খেজুরের চেয়েও অনেক বেশি খারাপ। খায়ং বলে, তুমি অনেক খারাপ, তুমি কেন আমার পিছনে পড়ে আছো? খেজুরগুলো যে নষ্ট করলো, এখন এগুলো আমার কাছ থেকে কে কিনবে? যিনি তখন খায়াংকে অনেকগুলো স্বর্ণের কয়েন দিয়ে দেয়। খায়াং তো অবাক হয়ে যায়। এরপর সে জিনিকে কিছু খেজুর দিয়ে বলে, আমি কারো কাছ থেকে কোনো কিছু মাগনা নেই না, খেজুরগুলো অনেক মিষ্টি। এই বলে সে সেখান থেকে চলে যায়। যিনি তখন বলে, এত ভালো সাজো, আমি তোমাকে খারাপ বানিয়েই দেখাবো। খায়ং সারাদিন খেজুর বিক্রি করার পর শেষে যে খেজুরগুলো বেঁচে যায় সেগুলো সে পথের গরিবদের দিয়ে দেয়। এরপর সে হাঁটতে হাঁটতে হঠাৎই তার একটা বাচ্চার সাথে ধাক্কা লাগে। সে তাকে বলে, তুমি কি ব্যথা পেয়েছো? কিন্তু বাচ্চাটা তখন তাকে বলে, তুই আমাকে ছুঁয়ে নোংরা করে দিলি, 2 টাকার গোলাম কোথাকার। খায়াং এর বিষয়টা অনেক বেশি খারাপ লাগে। তবুও সে নিজেই নিজেকে বলে, এইসব বিষয় নিয়ে মন খারাপ করব না, আমি এখান থেকে চলে যাব। এইসব ঘটনা আবার যিনি দেখছিল। আসলে খায়াং অন্য দেশি আর গুলাম হওয়ায় তাকে এখানকার লোকের একদমই পছন্দ করতো না। এরপর পরদিন সকালে দেখা যায় খায়াং তার কাজে ব্যস্ত। তখনই সেখানে জিনি আসে। খায়ং বলে, তুমি এখানে কি করছো? চলে যাও এখান থেকে, কেউ যদি তোমাকে এখানে দেখে ফেলে তাহলে আমাকে কাজ থেকে বের করে দিবে। জিনি তখন বলে, আরে আমি একটা জিনি, আর এখন আমি শুধু তোমাকেই দেখা দিচ্ছি। মানুষের আসলে একটু কেমন জানি, কেউ তাদের চেয়ে একটু আলাদা দেখতে হলে তারা তাদেরকে দামই দেয় না। খায়ং বলে, এভাবে বলো না, এরা আমাকে কাজ দিয়েছে আর থাকার জায়গাও দিয়েছে। জিনি তখন বলে, আমি তোমারে নিয়ে অনেক অবাক হয়ে আছি। তুমি তোমার 2টা উইশই অন্যের জন্য চেয়েছো, আবার লাস্ট উইশে আমার জন্যই শাস্তি চেয়েছো। খায়াং তখন বলে, কি বলছো এসব?
আমি কখনো এসব চাই নাই। এরপর খায়ং জিনিকে জিজ্ঞেস করে, তুমি জাদু করে শুধু আমাকেই দেখা দিচ্ছ তাই না? কোরিয়াতেও অনেক জাদুকর ছিল। ড্রামা এখানে কোরিয়াকে খড়িও বলা হচ্ছিল, কারণ যেহেতু এই কাহিনীটা অনেক আগের, সে সময় কোরিয়াকে খড়িওই বলা হতো। জিনি তখন খায়ংকে জিজ্ঞেস করে, তুমি এ কথা কেন জিজ্ঞেস করলা যে আমি কি শুধু তোমাকেই দেখা দিচ্ছি কিনা? খায়ং তখন বলে, কারণ তোমার মধ্যে কিছু তো একটা আছে, তোমার হাসি মন কেড়ে নেওয়ার মতো। এই বলে খায়ং হাসে। এখান থেকে আমাদের পাগলা জিনির মন একটু একটু সফট হতে থাকে। এরপর দেখা যায় খায়ং তার সেই স্বর্ণের কয়েনগুলো নিয়ে উট কেনার বাজারে এসেছে। জিনি তখন জিজ্ঞেস করে, এখানে কেন এসেছো? খায়ং বলে, আমি কোরিও যাওয়ার জন্য একটা উট কিনবো। এরপর উট ক্রেতা তাকে ভিতরে নিয়ে যায় উট দেখানোর জন্য। খায়ং জিনিকে বলে, তুমি আমার সাথে এসো না। তখন আমরা দেখি সেই উট ক্রেতা খায়ংকে উট তো দেয়ই না, উল্টো তাকে মেরে তার স্বর্ণের সব কয়েনগুলো কেড়ে নেয়। লোকটা খায়ং এর কয়েনগুলো তার বুকের পকেটে রাখে। তখনই জিনি সেখানে এসে তার বুক চিরে কয়েনগুলো নিয়ে নেয়। এই দৃশ্য দেখে তো খায়ং একদম ভয় পেয়ে যায়। বাকি লোকেরাও ভয়ে সেখান থেকে পালায়। জিনি খায়ংকে তার কয়েনগুলো দেয়। খায়ং তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি আসলে অনেক খারাপ, তুমি একটা মানুষকে মেরে ফেলেছো। জিনি বলে, কিন্তু তারা তো ভালো ছিল না। খায়ং কাঁপতে কাঁপতে বলে, সব আমার দোষ, আমি লোভ করে তোমার কাছ থেকে কয়েনগুলো নিয়েছিলাম, মাত্র কয়েকটা খেজুরের বিনিময়ে। আমি আর কখনো তোমার সাথে দেখা করতে চাই না। এই বলে সে সেখান থেকে চলে যায়। রাতে খায়ং তার ঝোপড়িতে শুয়েছিল। তখন যিনি খায়ং এর মন ভালো করার জন্য কিছু পাতা দিয়ে ডান্স করে দেখায়, কিন্তু এতেও কাজ না হলে সে খায়ং এর কাছে আসে। সে খায়ংকে বলে, ওই লোকটা মোটেও ভালো ছিল না, ও এভাবে অন্যান্য মানুষদেরকেও মেরেছে আর তাদের টাকা পয়সা কেড়ে নিয়েছে। যিনি খায়ংকে অনেক কিছু বলে, কিন্তু খায়ং রাগ করে তার সাথে কোনো কথাই বলে না। এরপর যিনি তাকে বলে, তুমি কোরিও কবে যাচ্ছ, আমি কি তোমাকে নিয়ে যাব? এ কথা শুনে খায়ং উঠে বলে, তুমি কি রাস্তা চেনো? যিনি তখন বলে, হ্যাঁ কিছুটা, কারণ রাস্তা তো আমিই বন্ধ করেছিলাম। খায়ং তখন বলে, সত্যি? তুমি আমাকে নিয়ে যেও। খায়ং এর এরকম কথা আর এরকম স্মাইল দেখে জিনির বুকে যেন কেমন কেমন লাগে। আসলে সে খায়ংকে ভালোবাসতে শুরু করেছে। জিনি তখন খায়ংকে বলে, তুমি যে এরকম একটা জায়গায় থাকো, তোমার কি কষ্ট হয় না? খায়ং তখন বলে, আমি মরতে মরতে বেঁচেছি, আমার মনে তো নেই, কিন্তু গালে আর শরীরে থাকা আঘাত থেকে বুঝতে পেরেছি এইসব দাগ হয়তো সে কারণেই। গড নিশ্চয়ই আমাকে কোনো না কোনো কারণে বাঁচিয়ে রেখেছে, আর তাই আমি সব পরিস্থিতিতেই হ্যাপি থাকি। জিনি তখন ভাবছিল, খায়ং এর গালের এইসব দাগ তো তার কারণেই এসেছে। সেই তো সাইদকে সরিয়ে দিয়ে সেই জংলি কুকুরগুলোকে খায়ং এর কাছে আসতে দিয়েছিল তাকে ভয় দেখানোর জন্য, যাতে সে আর নেক উইশ না চায়। এসব ভেবে তার খায়ং এর জন্য অনেক বেশি খারাপ লাগে। পরদিন আমরা খালিদকে দেখি। খায়ং তার জন্য কিছু ঔষধ নিয়ে এসেছিল। খায়ং এর সাথে এখানে জিনিও আসে। খালিদ তখন জিনিকে বলে, তুমি তো সবার 3টে উইশ পূরণ করতে পারো, আমার উইশও পূরণ করে দাও, আমাকে সুস্থ করে দাও, অথবা আমাকে পুরো জিনি বানিয়ে দাও। সে জিনিকে একটা চাদর দিয়ে বলে, এটার সুতা দিয়ে জিনিদেরকে বাঁধা যায়, আমার উইশ পূরণ করে দিলে আমি তোমাকে এটা দিব। জিনি তখন বলে, আমার এটার প্রয়োজন নেই, আর তোমার উইশ বৈধ না, তাই আমি তোমার উইশ পূরণ করতে পারবো না। এই কথা শুনে খালিদের অনেক খারাপ লাগে। এরপর রাতে আমরা দেখি খায়ং রাতে জেগে কিছু একটা বানাচ্ছে। জিনি তাকে বলে, এটা কি? খায়ং বলে, এটা হলো হ্যান্ডবুক, কোরিও ফিরে যাওয়ার সময় আমি এটা পড়বো। দিনে সময় পাই না বলে রাতে জেগেই আমার এটা বানাতে হয়। জিনি তখন বলে, এখানে আলো একদম কম, আমার সাথে চলো। এই বলে সে তাকে তার সুন্দর চেরাকের ভিতরে নিয়ে আসে। সেখানে এসে খায়ং বলে, এটা তো পুরো একটা রাজপ্রাসাদের মতো, আমাদের কোরিওতেও এমন অনেক বড় বড় রাজপ্রাসাদ আছে। জিনি তখন বলে, কি এমন আছে কোরিওতে সবসময় যে যেতে চাও? খায়ং তখন বলে, কোরিওতে 4টা মৌসুম দেখা যায়। গরমের সময় এখানকার মতোই গরম পড়ে, শরতের সময় গাছের পাতা রং বদলায়, আর শীতের সময় বরফ পড়ে। এরপর গাছে আলু বোখরার ফুল ফোটে, তখন বসন্ত আসে। আর যখন সেই ফুলগুলো শুকিয়ে যায়, তখন চেরি ফুল ফোটে, আর এই সময়টা অনেক সুন্দর হয়। এসব কিছু শোনার পর জিনির আবারও তার বুকের মধ্যে কেমন জানি লাগে। এরপর তারা মরুভূমিতে গেলে খায়ং বলে, আমরা কোরিওতে ছোট নৌকার মধ্যে উইশ লিখে সেটা নদীতে ছেড়ে দেই। বলা হয়ে থাকে যে নৌকা যদি সমুদ্র পর্যন্ত পৌঁছে যায়, তাহলে উইশ পূরণ হয়ে যায়। জিনি তখন বলে, তুমি কি উইশ চাইছো? খায়ং বলে, তোমাকে কেন বলবো? এখন পর্যন্ত জিনির খায়ং এর প্রতি অনেক মহব্বত হয়ে গিয়েছিল, তাই পরদিন সে এঞ্জেলের একটা পাক চুরি করে তার ছেড়ে গিয়ে সে খায়ংকে নিয়ে অনেক কিছু লেখে, যে লেখাগুলোই বর্তমান সময়ে খায়ং আর জিনি খুঁজে পেয়েছিল।
এখন এদিকে বর্তমান সময়ে এঞ্জেল ও হিরামের সাথে এইসব বিষয়ে আলোচনা করছিল যে ওই হারিয়ে যাওয়া 20 বছরে জিনি খায়াংয়ের সাথে দেখা করার পর তার প্রতি এত মহব্বত হয়ে যায় যে সে তার নিজের উদ্দেশ্যই ভুলে যায়। সে ভুলে যায় সে যে পৃথিবীতে এসেছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। সে সবসময় সেই মেয়েটাকে নিয়ে ভাবনা চিন্তা করত কিভাবে তার মুখে হাসি ফোটানো যায়। এদিকে এইসব কাহিনী শুনে হিরেন তো কাইন্দাই দেয় আর বলে অনেক কষ্টের কাহিনী, আমি আমার চোখের ঘাম ধরে রাখতে পারতেছি না। এঞ্জেল এসব শুনে বলে কি, আমি তোমার ওই গাধাটার বোকামির কাহিনী শুনাইতেছি আর তুমি এসবের ভিতরে কষ্ট খুঁজে বাইর করতেছো। এরপর নেক্সট সিনে দেখা যায় খায়াং আর জিনি বসে গল্প করছে। জিনি তখন বলে কেননা আমরা চলো আজকে রাতেই চলে যাই কোরিও। এটা শুনে খায়াং অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই সে দেখে জিনি অনেক আলোকিত হয়ে গিয়েছে। জিনি তখন বলে ওহ, কেউ হয়তো আমার চেহারাটা খুঁজে পেয়েছে, আমার তার উইশ পূরণ করতে যেতে হবে। এরপর জিনি সেখানে গেলে আমরা দেখি এই লোকটা তো সেই লোকটাই যে 20 বছর আগে খায়াংকে কোরিও থেকে তুলে নিয়ে এসেছিল, মানে সেই খারাপ লোকটাই। জিনি তাকে দেখে বলে তোমাকে আমি কিভাবে ছেড়ে দিলাম। আসলে ওই দিন সে কোনোভাবে বেঁচে গিয়েছিল। লোকটা তখন তার ফার্স্ট উইশে চায় আমাকে পুরো দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী লোক বানিয়ে দাও। জিনি তখন তার এই উইশটা পূরণ করে দেয়। এখন এই লোকটা যেহেতু ভালো ছিল না, তার উপরে কিছুদিন আগেই সে একজন ভিখারি ছিল আর এখন পুরো দুনিয়ায় সবচাইতে বড় লোক, তাই আশেপাশের লোকেরা তার দিকে ঘৃণার চোখে তাকাতো। লোকটা তখন জিনিকে ডেকে তার দ্বিতীয় উইশ চায়। সে তার দ্বিতীয় উইশে চায় আমার দিকে ঘৃণার চোখে তাকানো সবাইকে খুবই কষ্টের মৃত্যু দাও। জিনি তখন এটা না চাইলেও তাকে এই উইশটা পূরণ করতে হয়। সেই দিন অনেক মানুষ মারা যায়। পরদিন দেখা যায় খায়ং যখন খেজুর বিক্রি করছিল, লোকটা তখন তার কাছে আসে। খায়ং এর তখন তাকে দেখে মনে পড়ে এটা তো সেই ভিখারি লোকটাই যাকে সে মাঝে মাঝে খেজুর খেতে দিত। লোকটাও তখন বলে হ্যাঁ আমি সেই, তুমি আমাকে খেজুরগুলো দিয়েছিলে, বলো এখন এগুলোর বিনিময়ে তুমি কি চাও। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব, স্বর্ণ গয়না বাড়ি গুলাম কি চাও বলো। খায়ং তখন বলে আমার কিছুই চাই না, আমি নিজে কষ্ট করেই খাই আর তাছাড়া আমি কিছুদিন পরে আমার দেশে চলে যাব। এটা শোনার পর লোকটা হাসে আর বলে আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি সেই গুলাম মেয়েটাই যাকে কোরিও থেকে আমরা এনেছিলাম। তোমাকে তো জংলি কুকুরের খাবার বানিয়ে দিয়েছিলাম, একজন গুলাম হয়ে তুমি আমার উপরে দয়া দেখানোর সাহস কিভাবে করো। এরপর রাতে আমরা দেখি খায়ং জিনিকে তার সেই বানানো জামাটা পরে দেখায় আর বলে কেমন এটা। জিনি বলে অনেক সুন্দর। খায়ং তখন বলে এটা তো রেডি হয়ে গিয়েছে, কিন্তু এখন তোমার নতুন মালিক আছে বলে তুমি তো এখন যেতে পারবে না আর আমি তোমাকে ছাড়া যাব না। তখনই জিনি আবার জ্বলে উঠে। জিনি বলে এটা লোকটার শেষ উইশ। খায়ং তখন বলে এর মানে আমরা আজকে যেতে পারবো কোরিওতে। জিনি তখন বলে হ্যাঁ, আমি এখনই তার উইশটা পূরণ করে আসছি। আমি তোমার দেশে যেয়ে সেই 4টা মৌসুম দেখতে চাই, বরফ পড়া বসন্ত, আলু বোখরার ফুল, চেরির ফুল সবকিছু দেখতে চাই। এরপর জিনি সেই লোকটার প্রাসাদে চলে আসে। লোকটা তখন তাকে বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি আর আমি আমাকে ঘৃণা করা মানুষদেরকেও শাস্তি দিয়ে দিয়েছি, কিন্তু এমন একটা জিনিস আছে যেটার সামনে আমি অনেক টাকা দিলেও তাকে নিজের কাছে পাচ্ছি না। আমি আমার শেষ উইশে সেই মেয়েটাকে চাই যাকে আমি পছন্দ করি, আর সেই মেয়েটা যাতে মরার আগ পর্যন্ত আমার চোখের সামনে থাকে। জিনি তখন দ্রুত তার এই উইশটাও পূরণ করে দেয়। এরপর জিনি তাকে বলে দেখি কে সেই মেয়ে যাকে ধন দৌলত দেওয়ার পরও তুমি নিজের কাছে আনতে পারোনি। এই বলে জিনি পিছনে তাকাতেই একদম অবাক হয়ে যায়, কারণ সেই মেয়েটা আর কেউ ছিল না বরং খায়ং। এখন যেহেতু সবাই 3টা উইশ চাওয়ার পর ভুলে যায় জিনি আর উইশ এসব কিছুর বিষয়ে, তাই এই লোকটাও ভুলে গিয়েছিল। খায়ংকে তখন লোকটা সামনে দেখে বলে তুমি এখানে কেন, শেষমেশ আমার ধন দৌলত তোমাকে আমার কাছে টেনে নিয়েই আসলো। লোকটা তখন তার প্রজাদের আদেশ করে এই মেয়েটাকে টেনে আমার কাছে নিয়ে আসো। এটা শোনার পর জিনি তো পাগল হয়ে যায়। সে খায়ং এর কাছে আসতে থাকা সবাইকেই মারতে থাকে। খায়ং ভয়ে পালানোর চেষ্টা করে, সে সেই লোকটাকেও আঘাত করে। লোকটা তো তাকে চিনতে পারছিল না, তাই সে বলে তুমি এমনটা কেন করছো, কেউ এই শয়তানটাকে আটকাও। জিনি তখন খায়ং এর কাছে যেতে চাইলে হঠাৎই সে আর তার পা উঠাতে পারে না। তখন আমরা দেখি তার পায়ে সেই না ছেঁড়া সুতা বাঁধা। সে অনেক চেষ্টা করেও এই সুতাটা খুলতে পারে না, আর তাকে পা বাঁধার এই কাজটা করেছিল খালিদ, যে এখন হুনবিশের শরীরে ছিল। খালিদ তখন জিনিকে বলে আমি যখন তোমাকে ভালোবেসে এই ধাগাটা দিতে চেয়েছিলাম তুমি তখন আমাকে মুখের উপরে মানা করে দিয়েছিলে, কিন্তু এখন তুমি এই ধাগার পাওয়ার টের পাবে। জিনি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে এটা করতে পারছিল না। খালিদ তখন বলে দেখো সবাই, আমি এই শয়তানটাকে বেঁধে ফেলেছি আর এই বেহায়া অন্য দেশি মেয়েটা এই শয়তানটার সাথে প্রেম করে। এই কথা শুনে সেই ধনী লোকটা বলে আচ্ছা তাহলে তুমি আমার জন্য আসোনি, বরং এই শয়তানটার জন্য এসেছো।
আমি এখনই তোমাকে মেরে ফেলবো। তুমি যদি আমার না হতে পারো তাহলে আমি অন্য কাউকেও তোমার হতে দিব না। এই বলে সে খায়ংকে তলোয়ার দিয়ে আঘাত করে। জিনি কষ্টে চিল্লাতে থাকে। সে অনেক কষ্টে তার কাছে এসে তাকে ধরে ফেলে। খায়ং তখন মরে যাওয়ার সময় বলে, সবাই বলে মানুষের নাকি পুনর্জন্ম হয়, কোনো এক জন্মে এসে আমাকে খুঁজে নিও। জিনি তখন বলে, না, তোমার কোনো কিছুই হবে না। এই বলে সে তার জাদুর মাধ্যমে তার চেরাগটা নিয়ে আসে আর ভরা ময়দানে সবাইকে বলে, আমি একটা জিনি আর আমি তোমাদের 3টা উইশ পূরণ করতে পারি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমাদের মধ্যে কেউ একজন আমার মালিক হয়ে যাও আর তারপর উইশ চাও, কিন্তু শর্ত হলো প্রথম উইশ চাইতে হবে এই মেয়েটার জান বাঁচানোর জন্য। তারপর বাকি 2টা উইশে তোমরা যা চাইবে আমি তা পূরণ করে দিব। কেউই ভয়ে তখন চেরাগটা নিতে চায় না, কিন্তু তখন একটা লোক এসে চেরাগটাকে নেয় আর প্রথমে নিজের জন্য উইশ চায়। সে উইশে চায়, আমাকে দুনিয়ার সবচাইতে বেশি ধনী লোক বানিয়ে দাও। জিনি তা পূরণ করে দেয়। জিনি বলে, এখন তো তার জন্য উইশ চাও, আর নয়তো এই বেচারির জীবন বেরিয়ে যাবে। কিন্তু লোকটা তখন বলে, এখানে অনেক স্বর্ণ আছে, কিন্তু এটা আমার জন্য যথেষ্ট না, আমাকে আরো স্বর্ণ দাও। জিনি তখন কাঁদতে কাঁদতে তার এই উইশটাও পূরণ করে দেয়। এরপর সে তাকে বলে, এখন তোমার শুধুমাত্র একটা উইশই বেঁচে আছে, এখন ওই মেয়েটার জান বাঁচানোর উইশ চাও, দয়া করে এই উইশ চাও। জিনি অঝরে কাঁদতে থাকে আর ওদিকে সবাই সব স্বর্ণগহনা নিয়ে খুশি হয়ে যায়। কিন্তু এই স্বার্থপর লোকটা তার তৃতীয় উইশও জিনির জন্য চায় না। সে তার তৃতীয় উইশে চায়, আমার অনেক স্বর্ণ লাগবে, স্বর্ণের বৃষ্টি করিয়ে দাও। এটা শোনার পর জিনির শেষ আশাটাও নষ্ট হয়ে যায়। খায়ং তখন মারা যাওয়ার সময় তার হাত লেগে সেই সুতাটা ছুটে যায় আর সেও মারা যায়। একদিকে জিনি অঝরে কান্না করতে থাকে আর অন্যদিকে স্বর্ণের বৃষ্টি হয়, সবাই খুশিতে নাচতে থাকে। সে খায়ংকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ফিরে আসো। জিনি রাগে তখন তার তলোয়ার এনে সেই লোকটাকে তার তলোয়ার দিয়ে আঘাত করে মেরে ফেলে আর এখানেই তার তলোয়ারটা হারিয়ে গিয়েছিল। এরপর সে খায়ংকে তুলে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে তার চোখ থেকে রক্ত ঝরতে থাকে। এই সব ঘটনা বর্তমানের জিনি দেখতে পেল আর এই সব কিছু তাকে জানিয়েছে আর কেউ না বরং হুনবিশের আত্মা, যাকে 8 বছরের খায়ং উইশ চেয়ে দীর্ঘ জীবন দিয়েছিল, কিন্তু খালিদের কারণে তাকে মরে যেতে হয়েছে। হুনবিশ তখন জিনিকে বলে, দেখেছো তোমার অহংকারের জন্য তোমাকে কি হারাতে হয়েছে। জিনি তখন বলে, এর মানে সেই 8 বছরের খায়াং এর লাস্ট উইশটাও পূরণ হয়ে গেছে। তো এখন আমি বিষয়টা ক্লিয়ার করি। সেই 8 বছর বয়সে খায়াং যে তার লাস্ট উইশে চেয়েছিল, তোমাকে আর আমাকে শাস্তি পেতে হবে, সেই শাস্তিটাই ছিল এটা। কাউকে ভালোবেসে না পাওয়ার শাস্তির চেয়ে আর বড় শাস্তি কি হতে পারে। খায়াং এর উইশ গড এভাবে পূরণ করে দিয়েছে। সেদিন আসলে খায়াং মরে যেত, কিন্তু তার উইশের কারণে জিনিকে শাস্তি দেওয়ার জন্য সে বেঁচে ছিল। আর এই কারণে গড তার ব্রেন থেকে সেই 8 বছর বয়সের কাহিনীটা মুছে দিয়েছিল আর তার আর জিনির দেখা করিয়ে জিনির পাথর মনে তার জন্য ভালোবাসা তৈরি করেছিল। আর এই সব ঘটনার মাধ্যমে খায়াংকে কেড়ে নিয়ে জিনিকে একটা শাস্তি দিয়েছে। এভাবেই সেই 8 বছর বয়সের খায়াং এর উইশ পূরণ হয়েছে। এখন খায়াং তো তার উইশে এটাও চেয়েছিল যে তার নিজেকেও শাস্তি পেতে হবে। তো খায়াং এর শাস্তিটা হলো, তার কোরিও যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়নি। এখন প্রশ্ন হলো, এঞ্জেল কেন খায়াংকে তখন দেখিয়েছিল যে সে সেই 8 বছর বয়সে মারা গিয়েছিল। আসলে এঞ্জেল খায়াংকে সবটা সত্য দেখালেও লাস্টের এই মরে যাওয়াটা মিথ্যা দেখিয়েছে, যাতে করে খায়ং আর জিনি তাদের হারিয়ে যাওয়া সেই 20 বছরের ঘটনা না জানতে পারে। কারণ এই 20 বছরের ঘটনার মধ্যে তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, আর যদি তারা এটা জানতে পারতো তাহলে হয়তো খায়ং এর জিনির প্রতি আবার ভালোবাসা জাগতো আর সে জিনির স্বার্থের জন্য নেক উইশ চাইতো না, বরং কোনো খারাপ উইশ চাইতো। আর এমনটা হলে তো এঞ্জেল জিনিকে হারাতে পারতো না, তার গলা কাটতে পারতো না। এই জন্যই মূলত সে খায়াংকে মিথ্যাটা দেখিয়েছে। হুনবিশ জিনিকে এটাও বলে, তুমি কি জানো তোমার শাস্তি এখনো শেষ হয়নি। হুনবিশ আরও বলে, আমি মারা যাওয়ার পর থেকে এভাবেই আত্মা হয়ে আছি, হতে পারে তোমাদেরকে সত্যিটা জানানোর জন্যই। জিনি তখন হুনবিশকে বলে, তুমি পৃথিবীতে থাকা সেই ভালো মানুষগুলোর মধ্যে একজন, যার মন অনেক নেক, তোমার আত্মা শান্তি পাক। এই বলে সে হুনবিশকে ছুলে হুনবিশের আত্মা মুক্তি পায় আর সে গডের কাছে চলে যায়। আমরা দেখি সেই ঘটনাটার পর জিনি অনেক কান্না করে আর সে গডের কাছে বলে, আমি আমার করা পাপ বুঝতে পেরেছি, আমাকে যা শাস্তি দেওয়ার দিয়ে দিন, আমি তা মাথা পেতে নিব। আমার চরম অহংকারের কারণে আমাকে শাস্তি পেতে হবে। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমার কাছ থেকে সেই সব কিছু কেড়ে নিন যেই সব জিনিসের উপযোগী আমি নয়, আর শুধু আমার একটা দোয়া কবুল করে নিন, শুধু একবার, তার সাথে অন্য কোনো জন্মে আমার দেখা করিয়ে দিন। যেই শাস্তি আমাকে দেওয়ার দিয়ে দিন, যা আমার কাছ থেকে কেড়ে নিতে চান কেড়ে নিন,
কিন্তু শুধু একবার তার সাথে দেখা করিয়ে দিন। আর এই কারণে গড তার শাস্তি স্বরূপ সেই 20 বছরের ঘটনাটা তার স্মৃতি থেকে মুছে দিয়েছিল, আর তার উইশ স্বরূপ তাকে ভবিষ্যতে খায়াং এর সাথে দেখা করিয়ে দিয়েছে। এরপর নেক্সট সিনে আমরা পার্ক দাদিকে দেখি, তিনি এলাকার সবাইকে নিয়ে খায়াংদের বাড়ি যাচ্ছেন, এটা প্রমাণ করার জন্য যে মিজুই হলো খায়াং এর নানি। এসব আবার দূর থেকে মিজু দেখতে পেয়ে ভয় পেয়ে যায়, আর সে দ্রুত মিঞ্জির কাছে যায়। সে কাঁদতে কাঁদতে এসেছিল বলে মিঞ্জি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। নানি তখন তাকে সত্যিটা না বলে বলে তার দাঁতে ব্যথা করছে। মিঞ্জি তখন নানিকে সামলে নেয়। এদিকে পার্ক দাদি তাদের বাড়িতে এসে সবকিছু তোলপাড় করতে থাকে, আর সবাইকে বলতে থাকে খায়াং এর নানি কালা জাদু করে বুড়ি থেকে ছুরি হয়ে গেছে, আমরা কি দোষ করেছি, আমিও এমন জোয়ান হতে চাই। অনেক খুঁজেও খায়াং এর নানিকে না পেলে তিনি ভাবেন নিশ্চয়ই সে খেতে আছে, এজন্য তিনি দৌড়ে সেদিকেই যান। ওইদিক থেকে মিঞ্জি আর নানিও চলে এসেছিল। সবাই পার্ক দাদির পিছনে পিছনে দৌড়ায় তাকে আটকানোর জন্য, কিন্তু তখনই একটা গাড়ি এসে তাকে মেরে দেয়, আর পার্ক দাদি সাথে সাথেই সেখানেই মারা যায়। সবাই এই আনএক্সপেক্টেড জিনিসটা দেখে একদম অবাক হয়ে যায়। আঙ্কেল চাংশিকের তো রাগে মাথা ফেটে যাচ্ছে। তিনি এই ড্রাইভারকে কার থেকে বের করেন। দেখা যায় এই ড্রাইভার তো খালিদদের গ্রুপের মেম্বার। আসলে তাকে পাঠানো হয়েছিল খায়াং এর নানিকে মারার জন্য, কিন্তু এখানে সে ভুলবশত পার্ক দাদিকেই মেরে ফেলেছে। এখানে এপিসোড 11 শেষ হয়ে যায়। এরপর এপিসোড 12 এর শুরু হলে আমরা দেখি খায়ং সে রাত থেকে জিনির জন্য এখানেই ওয়েট করছে। এরপর জিনি তার কাছে আসলে সে রাগে তাকে জিজ্ঞেস করে, তুমি এখন আসলা, কোথায় গিয়েছিলে? খায়ং খেয়াল করে জিনি কান্না করছে। সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। জিনি তখন তাকে সব ঘটনা খুলে বলে। খায়ং সবটা শুনে বলে, এটা আমাদের অতীত ছিল, যা হওয়ার হয়ে গেছে, চিন্তা করো না, এখন বর্তমানে যা হবে দেখে নিব। এর পরের দিনে আমরা সেই কাপলকে দেখি। তাজিন অনেক চেষ্টা করছে তার ইউটিউব চ্যানেলটা লগ ইন করার জন্য, কিন্তু সে পাসওয়ার্ড একদম ভুলে গিয়েছে। তার হাজবেন্ড তখন তাকে বলে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করে দেখো, কিন্তু তাজিন বলে আমার এটাও মনে নেই আমি কোন নাম্বার দিয়েছিলাম। ইস, আমি কিভাবে ভুলে গেলাম পাসওয়ার্ড। আমি আমাদের প্রথম দেখা হওয়ার তারিখ, প্রপোজের তারিখ, বিয়ের তারিখ সবকিছু ভুলে গিয়েছি। এটা শোনার পর তার হাজবেন্ড বলে তুমি এগুলো পাসওয়ার্ড রূপে দিয়েছিলে? তাজিন তখন বলে হ্যাঁ। এটা শোনার পর তার হাজবেন্ড বুঝতে পারে তার উইশের কারণে সে এসব কিছুও ভুলে গিয়েছে। তখন তার ওয়াইফের কথা ভেবে তার অনেক বেশি খারাপ লাগছিল। সে তখন তার ওয়াইফকে বলে, তাজিন তুমি একটুও চিন্তা করো না, আমি তোমার বাবাকে কিছু হতে দিব না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি খায়াং আর জিনি দুবাই থেকে চলে এসেছে। তারা এসে পরিস্থিতির বিষয়ে শুনে মিনজি আর নানিকে জিনির চেরাগের ভিতরে নিয়ে আসে। সেখানে গিয়ে খায়াং তার নানিকে বলে আমার আর জিনির কিছু কাজ আছে, যত যাই হয়ে যাক আপনারা এখান থেকে বের হবেন না। এরপর খায়াং মিনজিকে বলে আমি তোকে সবটা খুলে বলছি। মিনজি তখন বলে কিছু বলতে হবে না, আমি বুঝে ফেলেছি। মিজু যে নানি এটা আমি জানি। জিনি তখন সবাইকে বলে কোনো কিছুরই দরকার হলে সাইদের হেল্প নিবেন। এরপর খায়ং তার গ্যারাজে যায়। ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে আসা সব টাকা সে একটা ব্যাগে ভরে খুব্বা গিয়ং এর কাছে আসে, আর লাইটারের আগুন ধরিয়ে তাকে বলে এই সব টাকা আমি তোমাকে দিয়ে দিব যদি তুমি তোমার শেষ উইশটা আমার জন্য চাও। তুমি যদি এমন না করো তাহলে আমি টাকাগুলো জ্বালিয়ে দিব। এছাড়াও তুমি তোমার শেষ উইশে যা চাইবে আমি সেটাকে পূরণ হতেই দিব না, তাই তোমার জন্য উইশটাকে বিক্রি করলেই ভালো হবে। খুপা গিয়ং তখন বলে আমাকে কি উইশ চাইতে হবে। এখানে এই সিনটা কাট হয়ে যায়। এরপর খায়ং বাড়িতে এসে জিনিকে জিজ্ঞেস করে খুপা গিয়ং কি তার লাস্ট উইশটা চেয়েছে। জিনি তখন বলে হ্যাঁ, আর সেই ইউটিউবারও উইশ চেয়েছে। তখন আমরা সেই ইউটিউবারদের দেখতে পাই। তার ওয়াইফ অনেক এক্সাইটেড হয়ে তার কাছে এসে বলে তুমি যে সেদিন বললে আমার বাবাকে তুমি কিছু হতে দিবে না, এটা তুমি কেন বলেছিলে? আমার বাবার তো ক্যান্সার ঠিক হয়ে গেছে। ডক্টর আর বাকি সবাই এটা শুনে বলছে এটা নাকি একটা মিরাকেল, কিন্তু এই ছেলেটা লাস্ট উইশ চেয়ে ফেলেছে বলে সবকিছু ভুলে গিয়েছিল। তাই সে বলে কই, আমি তো কিছু করি নাই। তখন তার ওয়াইফ বলে নিশ্চয়ই তুমি মন থেকে দোয়া করেছিলে, তাই আমার বাবা সম্পূর্ণ ক্যান্সার থেকে মুক্ত হয়ে গেছে। এদিকে খায়ং জিনিকে জিজ্ঞেস করে সবাই তো উইশ চেয়ে ফেলেছে, তাহলে আমাদের দুজনের মধ্যে লাগা সেই শর্তে কে জিতলো? জিনি বলে খুপা গিয়ং এর লাস্ট উইশ ধরে নেওয়ার পর দেখা গেল আমাদের মধ্যে না কেউ জিতেছে না কেউ হেরেছে। এরপর জিনি বলে আমাকে যেতে হবে। এই বলে সে চলে যাওয়ার সময় খায়ং তার হাত ধরে তাকে আটকে নেয়। জিনি তখন বলে ভয় পেও না, তুমি ছাড়া কারো কাছে হারবো না আমি। খায়ং তখন তাকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় খালিদ তার বাবা সাদিকে বলছে পুরো দুনিয়াকে ঘুম পাড়িয়ে দিতে, যাতে সে গিয়ে জিনিকে বাঁধতে পারে, কিন্তু সাদি এতে রাজি হয় না। এই জন্য তাকে রাজি করানোর জন্য খালিদ একের পর এক মানুষ এনে তার সামনে তাদেরকে হত্যা করছিল। পরপর এই করুণ দৃশ্য দেখে সাদি রাজি হয়ে যায়। এটা শুনে খালিদ খুশি হয়ে যায়। সে সুতাগুলো নিয়ে এসেছিল জিনিকে বাঁধার জন্য। তার জীবন অনেক লম্বা, কিন্তু সেও একটা আধা জিনি, তাই এই সুতা দিয়ে আঘাত করলে তারও ক্ষতি হয়। সাদি মূলত গান গেয়ে সবাইকে ঘুম পাড়াতো। খালিদ যাতে তার গান না শুনতে পায়
যেন এই সুতা দিয়ে তার কান নষ্ট করে ফেলে যাতে সে না ঘুমায়। তখনই সেখানে জিনি চলে আসে। খালিদ সাদিকে ফোর্স করতে থাকে যে এখনই গান গাও। সাদি না চাইলেও তাকে গান গাইতে হয়। পৃথিবীর সব মানুষ, পশু, এমনকি পাখিরাও ঘুমিয়ে যায়। পাখিরা উঠতে উঠতে আকাশে ঘুমিয়ে যাওয়ায় তারা নিচে মাটিতে পড়ে মারা যায়। জেগেছিল একমাত্র হিরেম, কারণ যেহেতু সে কানে শুনতে পেত না। তখন তার আকার বলা কথাটা মনে পড়ে, যে তার আকা তাকে বলেছিল এরকম একটা সময় আসলে তাকে একটা কাজ করতে হবে। সে এখন তাই করছে। সে জিনির চেরাগটা নিয়ে যায় খালিদকে দেওয়ার জন্য। এদিকে জিনি যখন ঘুমিয়ে গিয়েছিল, খালিদ তখন তাকে আটকে ফেলেছে। এখন সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। খালিদ তখন তার বাবার পা থেকে সেই সুতাগুলো সরিয়ে নেয়। তার বাবা তখন তাকে বলে, তুমি কি আমাকে মুক্তি দিচ্ছ? খালিদ তখন বলে, হ্যাঁ বাবা, আপনাকে আমি চিরতরের জন্য মুক্তি দিয়ে দিলাম। এই বলে সে সেই সুতা দিয়ে তার বাবাকে আঘাত করে তাকে মেরে ফেলে। এটা দেখে জিনি চিল্লাতে থাকে। সাদি মারা যাওয়ার সময় বলে, আমি অনেক চেয়েছি তোমাকে সাহায্য করতে আমার ভাই। জিনি তখন খালিদকে বলে, তোর মধ্যে না মানুষের ভালো দিক আছে, না জিনির ভালো দিক আছে। তোর মৃত্যু আমার হাতেই হবে। খালিদ তখন বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই শুনতে পারতেছি না। এই বলে সে বাহিরে চলে যায়। এদিকে খালিদের লোকেরা খায়রকে উঠিয়ে নিয়ে আসে। খালিদ তাকে জিজ্ঞেস করে চেরাগটা কোথায়। তার সাথে সেই মেয়েটা তাকে বলে, যদি জিদ না ছাড়ো তাহলে তুমি তোমার প্রিয়জনদের হারিয়ে ফেলবে, যেমন তোমার নানি, মিনজি এদেরকে। খায়ং তখন বলে, এটা হলো তোমার নোংরা গেম, দেখে নিব তুমি আমার কি করতে পারো, চ্যালেঞ্জ দিচ্ছি। খালিদ তখন তাকে রাগে মারতে গেলে দেখে সে তো ধোঁয়া হয়ে গিয়েছে। খালিদ ভাবতে থাকে এটা কি হলো, সে কোথায় গেল? সে তার লাস্ট উইশ এই জিনিসটার মধ্যে শেষ করে দিল? আসলে না, এমন কোনো কিছুই না। খায়ং সেদিন খুপাগিয়ংকে তার জন্য যে উইশটা চাইতে বলেছিল সেটা হলো, খায়ং যখনই বলবে দেখে নিব তুমি আমার কি করতে পারো, চ্যালেঞ্জ দিচ্ছি। কথা বলার সাথে সাথেই যেন খায়ং জিনির কাছে চলে যায়। আর এমনটাই হয়েছে। খায়ং জিনির কাছে চলে যায় আর তার হাত পায়ে বাঁধা এই সুতা ছাড়িয়ে দেয়। খায়ং বলে, আমি এতটুকুই করতে পারতাম, এখন বাকিটা তোমার করতে হবে। জিনি বলে, আমি এখন এই সুতাগুলো নিয়ে জাহারার বাগানে যাব। এই সুতাগুলো সেই আধা জিনিটার জন্য ক্ষতিকর, তাই তাকে হারানোর জন্য এটাই হলো আমার হাতিয়ার। এরপর জিনি খুব কষ্টে সুতাগুলোকে নিয়ে চলে যায় জাহারার বাগানে। এদিকে আমরা দেখি হিরেম জিনির চেরাগটা নিয়ে খালিদকে দেয়, যার কারণে চেরাগের ভিতরে থাকা সবার তো একদম অবস্থা খারাপ। সাইদ তখন চেরাগ থেকে বেরিয়ে আসে আর এইসব দেখে হিরেমকে জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো? হিরেম বলে, আমি তো তোমাকে আগেই বলেছি তুমি তোমার আকার কথা মানবে আর আমি আমার আকার কথা মানবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। চেরাগ দেখে খালিদ বুঝে ফেলে খায়ং তাদেরকে বোকা বানিয়েছে, তার একটা উইশ এখনো আছে। তাই তারা রাগে তার মেম্বারসদের বলে খায়ংকে খুঁজে আনতে। সাইদ তখন বলে, কেউ হিলবে না আর নয়তো মারা যাবে। এই বলে সে তার আসল রূপে চলে আসে আর সবার সাথে ফাইট করে। এদিকে রাস্তায় পাখি মরা দেখে আঙ্কেল চাংশিকের একটা কথা মনে পড়ে। খায়ং তাকে বলেছিল, যেদিন রাস্তায় পাখি মরা দেখবেন ওই দিন বুঝে নিবেন আমরা কোনো সমস্যায় আছি। এদিকে আমরা দেখি জিনি তার তলোয়ার নিয়ে জাহারার বাগানে চলে এসেছে। সে চাইছিল তলোয়ারে সুতা বেঁধে সেই অমর ফুলটাকে মেরে ফেলতে, আর শুধু এভাবেই খালিদ মারা যেতে পারে। তখনই সেখানে এঞ্জেল আসে। সে এখানে এসে জিনিকে বলে, তুমি কোনোদিন জিততে পারবে না। খায়ং এর লাস্ট উইশ নেক হবে আর তারপর সে তোমাকে ভুলে যাবে। সে আবারও আগের মতো নিজের জীবনে এগিয়ে যাবে আর আমি তোমার গলা কাটবো। জিনি তখন বলে, আমিও এটাই চাই। খায়ং তো জন্মগতই সাইকোপ্যাথ, তবুও সে নিজেকে আটকে রেখেছে, কোনো খারাপ কাজ করেনি, কারণ গড তাকে একটা নেক আত্মা বানিয়েছে যে ভালোবাসার হকদার। এরপর তাদের মধ্যে এইসব নিয়েই ফাইট শুরু হয়ে যায়। এদিকে আবার খালিদ চেরাগের ভিতরে যায় আর খায়ং ডাকছে এই কথা বলে এদেরকে বাইরে নিয়ে আসে। বাইরে আসার পর এই মেয়েটা নানিকে বলে, তোমার নাতিন আমার আব্বুকে অনেক বেশি রাগ উঠিয়ে দিয়েছে, তাই এটার বদলে আমরা তোমার আর মিনজির জান নিয়ে নিব। তাহলে বলো তো কাকে আগে মারবো? প্রথমে বন্ধুকে মারি, তারপরে নানিকে মারবো। এটা বলার পর তাদের লোকেরা মিনজিকে মারতে আসলে সাইদ এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। সাইদ তখন খালিদের উপরে উঠে পড়ে আর তাকে ছিঁড়ে খেতে শুরু করে, কিন্তু এসব করে তো কোনো লাভ নেই, কারণ এসব কিছু তার কোনো ক্ষতি করতে পারে না। এদিকে নানি বুঝতে পারে যে এটাই হলো সেই দিন যেদিন তাকে মরে যেতে হবে। নেক্সট বসন্ত তার আর দেখা হবে না। তখন তিনি মিনজির হাত ধরে তাকে বলেন, মিনজি তুমি আমার খায়ংকে একটা কথা প্লিজ বলে দিও, তাকে বলে দিও যে খায়ং আমার জীবনের সবচেয়ে বড় খুশি ছিল। এদিকে সাইদ খালিদকে আক্রমণ করায় খালিদ সেই ধাগা সাইদের পেটে ঢুকিয়ে দেয়। যেহেতু সাইদ জিনির অংশ, তাই এই ধাগা তারও ক্ষতি করে। এটা দেখে মিনজি চিল্লায় আর সাইদের কাছে আসতে চায়। তখনই ওই দিক থেকে একটা লোক মিনজিকে গুলি করছিল। নানি তখন তাকে বাঁচানোর জন্য তার সামনে এসে পড়ায় সেই গুলি এসে সোজা নানির বুকে লাগে। এই সময় তার একটা কথা মনে পড়ে, আজকে সকালে তিনি জিনির কাপড় রোদে দেওয়ার সময় তার পকেটে একটা হেয়ার ক্লিপ খুঁজে পায়, যেটার মধ্যে আলু বোখরার ফুল ছিল আর দূর থেকে দেখে লাগছিল আলু বোখরার গাছে ফুল ফুটেছে। তিনি মারা যাওয়ার সময় মনে মনে বলেন, আমি তো আমার নিজ হাত দিয়ে আলু বোখরার গাছে ফুল ফুটিয়েছি।
নানি মরে যাচ্ছে দেখে মিনজির কান্নার শেষ নেই। খালিদ তখন নানির কাছে আসলে নানি সেই সুতা নিয়ে গিলে ফেলেন, যাতে খালিদ এই সুতা দিয়ে জিনিকে না বাঁধতে পারে। এটা দেখে খালিদ রাগে বলে, তাড়াতাড়ি এর পেট চিরে আমার সুতা বের করো। তারা তখন এই কাজটা করতে আসলে সাইদ মরে যাওয়া অবস্থায়ও তাকে আটকে ফেলে, কিন্তু শেষমেশ সাইদেরও জান বেরিয়ে যায় আর সে ধোঁয়া হয়ে উড়ে যায়। সাইদ যেহেতু জিনির একটা অংশ ছিল, তাই সাইদ মরে যাওয়ায় জিনির বুকে প্রচন্ড ব্যথা হতে শুরু করে। আর এখনো এদের মধ্যে ফাইট চলছিলই। জিনি ফাইটের সময় এঞ্জেলকে মারতে পেরেও মারে না, সে শুধু তার ডানা কেটে দেয়, যার কারণে এঞ্জেল একদম উপর থেকে নিচে যেয়ে পড়ে। এদিকে তারা খায়াংকে নানির কাছে নিয়ে আসে। তারপর খায়াং এর সামনে নানির পেট চিরে সুতা বের করার চেষ্টা করে। খায়াং মিনজি দুজনেই চিল্লাতে থাকে। পেটে ছুরি ঢুকানোর সময়ই সেখানে সৌভাগ্যবশত আঙ্কেল চাংশিক তার দলবল নিয়ে চলে আসে, আর এরকম পরিস্থিতি দেখে শুরু হয়ে যায় ফাইট। মিনজি নানিকে নিয়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করে। এদিকে এঞ্জেল জিনিকে জিজ্ঞেস করে, তুমি যখন আমাকে মারার সুযোগ পেয়েছিলেই তাহলে আমাকে মারলে না কেন? জিনি তখন বলে, তোমার জীবিত থাকা জরুরি আমার গলা কাটার জন্য। এরপর জিনি সেই ফুলটাকে কাটার জন্য এগিয়ে যায়। এদিকে এরা খায়াংকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসে। তারপর তাকে থ্রেড দিয়ে বলে, তাড়াতাড়ি জিনিকে ডাক দাও আর আমার জন্য উইশ চাও, আর নয়তো এখনই তোমার জান নিয়ে নিব। খায়াং তখন বলে, তোর উইশ পূরণ করার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। এ বলে সে ইচ্ছে করেই মরে যেতে চায়। এসব দেখে তো এরা অবাক হয়ে যায় যে খায়ং এমনই এক সাইকোপ্যাথ, মৃত্যুকেও ভয় পায় না। খালিদ তখন বলে, ঠিক আছে তাহলে আমি তোকে মেরে ফেলবো। এই বলে সে জোরে খায়ং এর গলা চেপে ধরে। খায়ং এর প্রচন্ড কষ্ট হতে থাকে। তখনই জিনি সেই সুতা দিয়ে বাঁধা তার তলোয়ারটা দিয়ে ফুলটাকে কেটে ফেলে, যার কারণে তখন খালিদ আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেতে শুরু করে। সে চিল্লাতে থাকে যে না, এমন হতে পারে না, কিন্তু শেষমেশ সে হাওয়ায় মিশে যায়। এদিকে আবার এঞ্জেলের ডানা কেটে যাওয়ায় হিরেমেরও ডানা কেটে যায়। এদিকে আবার এসব কিছু দেখে খালিদের মেয়ে চিল্লাতে থাকে। সে খায়াংকে মারতে গেলে তখনই জিনি সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে মিনজি নানিকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, তখন সে অ্যাম্বুলেন্সের লোকেদের বলে এখন আর হসপিটালে নিয়ে যেয়ে কোনো লাভ নেই, তিনি মারা গিয়েছেন। এরপর ছিল খায়াং এর নানির শেষ কার্য। মিনজি অনেক কান্না করে, কিন্তু খায়াং যেহেতু সাইকোপ্যাথ তাই সে কান্না করে না, কারণ তার মধ্যে তো কোনো ফিলিংসই নেই। তবুও সে বলে কেমন জানি আজব লাগছে। মিনজি তখন বলে, সহ্য কর। দুবাই থেকে খায়াং এর মা তার নানির জন্য টাকা পাঠায়, কিন্তু তারা আসে না। এরপর নানির শেষ কার্য দেখানোর মাধ্যমেই এপিসোড 12 শেষ হয়ে যায়। এরপর লাস্ট এপিসোডের শুরুতেই আমরা দেখি খায়াং একা বাড়িতে সোফায় শুয়ে আছে। এরপর সে ওষুধ খেতে গেলে দেখে সামনেই তার নানি তার জন্য একটা চিরকুট রেখে দিয়েছে, যেখানে নানি তাকে বলেছে সবসময় নিয়ম করে ওষুধ খেতে। এরপর সে পুরো বাড়িতে এরকম অনেকগুলো চিরকুট খুঁজে পায়, যেখানে নানি তাকে বলেছে অলসতা লাগলেও রান্না করে সময় মতো খাবার খেও। এছাড়াও ঘরের বিভিন্ন কাজ কিভাবে করতে হবে নানি সবকিছু তাকে লিখে দিয়েছে, সবসময় নিজের খেয়াল রেখো। এরপর আমরা দেখি সেখানে খুপ্পা গিয়ং এসেছে। সে এসে খায়াংকে বলে, আমি জানি তোমার নানি মাত্রই মারা গিয়েছে, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে। এই বলে সে খায়াংকে বলে, আমার ঘরে টাকা দিয়ে ভরা একটা ব্যাগ রয়েছে, আমি জানি না এগুলো কোথা থেকে আসলো। আসলে খুপ্পা গিয়ং এর 3টা উইশ পূরণ হয়ে গিয়েছে বলে সে জিনি আর সবকিছু ভুলে গিয়েছে। সে বলে, আমি সেম ব্যাগটা মিনজির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখেছি আর বুঝে গিয়েছি এটা তোমারই টাকা, কিন্তু মনে করতে পারছি না এই টাকা কিভাবে আমার কাছে আসলো। হয়তো আমি তোমার টাকা চুরি করে ফেলেছি, কারণ আমি তোমাকে দেখে জ্বলতাম। যদি সত্যিই আমি চুরি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও আর এই টাকাগুলো রেখে দাও। খায়াং তখন বলে, না এমন কোনো কিছু না, ওই টাকা তোমারই, বরঞ্চ তুমি আমার প্রয়োজনে আমাকে হেল্প করেছিলে। খুপ্পা গিয়ং তখন বলে, না আমার এই টাকা লাগবে না, কিছু দিতেই যদি হয় তাহলে আমার চাকরি আমাকে ফিরিয়ে দাও। এরপর খায়াং তার কাছ থেকে টাকাটা নিয়ে আসে আর সেগুলোকে মাটিতে পুঁতে তার উপর একটা মরিচ গাছ লাগিয়ে দেয়। পরদিন মিনজি খায়াংদের বাড়িতে আসে আর নানি খায়াংকে যা বলতে বলেছিল সেগুলো এসে সে খায়াংকে বলে। খায়াং মিনজিকে জিজ্ঞেস করে, এই জীবনে তোর কি আর কিছু চাই? মিনজি বলে, না। খায়াং বলে, নানি আমাদের ছেড়ে চলে গিয়েছে, তোরও আর এই জীবনে কিছু চাই না। খায়াং তখন বলে, তাহলে আমি এখন যেতে পারি? মিনজি বলে, কই যাবি তুই? সে কাঁদতে কাঁদতে আবার জিজ্ঞেস করে, কই যাবি বল? কিন্তু খায়াং কিছুই বলে না। এরপর বেশ কিছুদিন ধরেই সে জিনির চেরাগটা নিয়ে ঘুরতে থাকে, কিন্তু কেন জানি জিনি আর আসে না। সে দিনের পর দিন চেরাগটা ঘষে, কিন্তু জিনি আর আসছে না। মিনজি এখন তার সাথে এই বাড়িতে থাকে। এরপর হঠাৎই একদিন খায়াং কাউকে কিছু না বলেই তার কার নিয়ে বেরিয়ে পড়ে। মিনজি তাকে পিছন থেকে অনেক ডাকে, সে অনেক কান্না করে চিল্লায়, খায়াংকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু খায়াং তার কোনো কথাই শোনে না।
খায়ং প্লেনে করে দুবাই যেয়ে মরুভূমিতে যায়, ঠিক সেই জায়গাটায় যায় যেখানে তার সাথে প্রথমবারের মতো জিনির দেখা হয়েছিল। সেখানে যেয়ে সে জিনিকে অনেক ডাকে, বেরিয়ে আসো জিনি, তুমি বলেছিলে কখনো ছেড়ে যাবে না। এভাবেই খায়ং তাকে খুঁজতে খুঁজতে দিন পেরিয়ে রাত হয়ে যায়। সে টানা 2 দিন না খেয়ে দিয়ে জিনিকে ডাকে। এরপর অবশেষে জিনি সেখানে আসে। খায়ং তাকে দেখে মারতে শুরু করে আর বলে, তুমি কেন আসছিলে না? আমি তোমাকে কখন থেকে ডাকছি। আমরা দেখি জিনির চোখ একদম লাল হয়ে আছে। সে খায়ংকে কোনো উত্তরই দেয় না। খায়ং তখন বলে, আমি এখন আমার লাস্ট উইশ চাইবো, আর আমার লাস্ট উইশ একদমই নেক হবে না। খায়ং আসলে এমনটা করতে চাইছিল এই জন্য কারণ সে চায় না জিনি হেরে যাক। জিনি তখন তাকে বলে, প্লিজ এমনটা করো না, আমি চাই তুমি ভালো থাকো। কিন্তু খায়ং তার কথা শোনে না। সে তখন তার লাস্ট উইশে বলে, আমি সাইকোপ্যাথ বলে আমার ভিতরে ফিলিংস নেই, আমার ভিতরে ফিলিংস দাও। আমি সব জানতে চাই, সবকিছু ফিল করতে চাই। যে কষ্ট আমার নানি আমাকে বড় করার সময় করেছে তা আমি ফিল করতে চাই। মিনজির ভালোবাসা আমি ফিল করতে চাই। আমার প্রতিবেশীদের আমাকে নিয়ে ভয় আমি ফিল করতে চাই। সব ফিলিংস আমার মধ্যে দিয়ে দাও, শুধুমাত্র একদিনের জন্য। জিনি তখন কেঁদে কেঁদে বলে, তোমার মনে হয় আমি তোমাকে আমার হাত দিয়ে মারতে পারবো? তোমাকে মারার মতো এত বড় কষ্টটা তুমি আমাকে দিতে চাও? খায়ং তখন বলে, হ্যাঁ, আমি ভালো না, তো এখন আমার উইশটা আর নেক না, তাই আমাকে মেরে নিজের বদলা নিয়ে নাও আর মুক্ত হয়ে যাও। আসলে খায়ং তো একটা সাইকোপ্যাথ, সে ফিলিংস কি এটাই বোঝে না। তাই সে যে এই উইশটা চেয়েছে, সে ভাবছে এটা নেক না, কারণ সে এটা নিজের জন্য চেয়েছে, অন্যের ভালোর জন্য নয়। কিন্তু সে আসলে বুঝতে পারছে না এটা যে একটা নেক উইশ। তার জন্য সবাই যা কষ্ট করেছে সে তা ফিল করতে চায়, এটা একটা নেক উইশ। তখন আমরা দেখি জিনি কাঁদতে কাঁদতে খায়ং এর সামনে ঝুঁকে যায় আর গডকে বলে, গড, আপনি সত্যিই সঠিক ছিলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মানুষ আপনার বানানো নেক রচনা, আর তাই আমি এখন এই নেক মানুষের সামনে আমার মাথা নত করছি। এই বলে সে ফাইনালি মাটির মানুষের সামনে ঝুঁকে যায়। এরপর জিনি খায়ং এর হাতটা ধরে আর বলে, এখন তুমি আমাকে সব সময়ের জন্য ভুলে যাবে খায়ং, তুমি আমার ভালোবাসা, নিজের খেয়াল রেখো। এসব বলে জিনি অনেক কান্না করে আর এরপর সে তার উইশ পূরণ করে সেখান থেকে চলে যায়। খায়ং জিনির বিষয়ে সবকিছু ভুলে যায়, তার মধ্যে ফিলিংসও চলে এসেছে। খায়ং এর তার ছোটবেলার সবকিছু মনে পড়তে থাকে, তার নানি তাকে কিভাবে বড় করেছে, তারপর তিনি মারা যান, মিনজির তার প্রতি সত্যিকারের বন্ধুত্ব, এইসব কথা ভাবতে গিয়ে তার অনেক কষ্ট হয়। সে বুঝতে পারে তার নানি তাকে কত কষ্ট করে মানুষ করেছে। খায়ং কাঁদতে কাঁদতে বলে, নানি আমাকে বড় করতে গিয়ে নিজের শখ আহ্লাদ সব ভুলে গিয়েছিল, আমি তার শক্তি ছিলাম না, আমি আসলেই তার বোঝা ছিলাম। এদিকে আবার শর্ত অনুযায়ী এখন জিনের গলা কেটে দেওয়া হবে। গডের ইচ্ছায় এঞ্জেল এটাই করে। এর পরের সিনে আমরা খায়ংকে দেখি, সে এমনিতেই 2-3 দিন থেকে না খেয়ে মরুভূমিতেই আছে, তার উপরে তার ভিতরে ফিলিংস দেওয়ার পর তার কান্নাই যেন থামছিল না। এরপর একটা সময় তার কাছে হিরেম আসে আর তাকে বলে, আমি সে যে তোমাদের সবার জীবন দেখেছি, এখন আমি সাদা ধোঁয়ায় মিলিয়ে যাব। তার আগে আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি কিছু সুন্দর সময় ভুলে গিয়েছো। এই বলে হিরেম তাকে জিনির সাথে কাটানো সবকিছু মনে করিয়ে দেয়। একদম A to Z সব স্মৃতি মনে করার পর খায়ং বলে, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম জিনি, কিন্তু তুমি আমাকে ভুলোনি। তুমি আমাকে মারতে পারলে না কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো, অথচ সেই আমার জন্যই তুমি হেরে গেলে। এতক্ষণে হয়তো তোমার গলা কেটে দেওয়া হয়েছে, আমি ভেবেছিলাম তুমি মুক্ত হয়ে যাবে, তুমি বাঁচতে পারবে, এজন্য সেই উইশটা চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে এমনটা হয়ে যাবে। এই দুঃখ খায়ং আর নিতে পারছিল না। এবার তো সে আরো কাঁদতে থাকে। এভাবেই দিনের পর দিন সে মরুভূমিতে খাবার পানির অভাবে থাকে আর কাঁদতে কাঁদতে একটা সময় সে মারা যায়। দুবাই থেকে কোরিয়াতে মিনজিকে কল করা হয় আর জানানো হয় খায়ং মারা গিয়েছে। এটা শোনার পর তো মিনজি ভেঙে পড়ে। পোস্টমর্টম করে জানা গিয়েছে কাঁদতে কাঁদতে খায়ং মারা গিয়েছে। আঙ্কেল চাংশি খুব দুঃখ নিয়ে তার ওয়াইফের সাথে কথা বলছিল যে একটা সাইকোপ্যাথ কিভাবে কাঁদতে কাঁদতে মারা যেতে পারে। তখন তার ওয়াইফ বলে, যখন মনের বেদনা অনেক বেশি গভীর পর্যন্ত পৌঁছে যায় তখন যার নিয়েই ছাড়ে। আঙ্কেল চাংশিক তখন কাঁদতে কাঁদতে বলে, কিন্তু সাইকোপ্যাথ তো দুঃখ অনুভব করতে পারে না, তারা অনেক কাঁদে। খায়ং এর বডিকে আগুনে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়, তাকে তারই হাতে বানানো কফিনটা দেওয়া হয়েছিল। সবাই অনেক কান্না করে। মিনজি কাঁদতে কাঁদতে বলে, ফিরে আয় খায়ং। এখানে খুপ্পা গিয়েও তার জন্য কাঁদে। এরপর একদিন মিনজি খায়ং এর স্মরণে তার অস্থি দেখতে যায়। সে কান্না করতে করতে সেটা ছুলে হঠাৎই সেখান থেকে খায়ং বেরিয়ে আসে। মানে আজব, এটা কিভাবে হলো? মিনজিও শক খেয়ে যায়। এরপর খায়ং মিনজিকে সব খুলে বলে, আসলে সত্যি ভালোবাসায় কষ্ট পাওয়া
হওয়ার কারণে গড তাকে এখন একটা জিনিয়া বানিয়ে দিয়েছে। মিনজি তখন বলে তাহলে তোর ওই জিনির কি খবর? খায়ং বলে সে তারার মধ্যে কোথাও হারিয়ে গিয়েছে। খায়ং তখন বলে আমি তোর 3টা উইশ পূরণ করতে পারি। মিনজি তখন বলে ওকে, আমার ফার্স্ট উইশ হলো আমরা প্রতি বুধবার দিন একসাথে খাবার খাবো। খায়ং তখন এই উইশ পূরণ করে দেয়। মিনজি তখন বলে আমার দ্বিতীয় উইশ হলো যে গরিব বাচ্চাগুলোর আমার প্রয়োজন তারা যাতে নিজে নিজে আমার ক্লিনিকে চলে আসে। খায়ং তখন তার এই উইশটাও পূরণ করে দেয়। এরপর মিনজি তার তৃতীয় উইশ চাইতে চাইলে খায়ং বলে আরে দাঁড়া, একসাথে 3টে উইশই চেয়ে ফেলবি? মিনজি তখন বলে ওকে, বাকিটা পরে চাইবো। এরপর রাতে আমরা দেখি খায়ং ঠিক আগের মতো তার গাড়ির গ্যারেজে কাজ করছে। মিনজি সেখানে এসে বলে তোকে কি কেউ চিনে না? খায়ং বলে না, তারা এখন আমাকে চিনতে পারে না, আমাকে তারা অন্য কেউ মনে করে। পরদিন বিকালে তারা বসে বসে কথা বলছিল। মিনজি খায়ংকে বলে যখন আমি তোর মরে যাওয়ার খবর শুনেছিলাম তখন আমি একদম ভেঙে পড়েছিলাম। ওই দিনের মতো এত কষ্ট আমি আর কখনো পাইনি। তুই একটা জিনিয়া নাকি আত্মা নাকি মানুষ যাই হোক, আমি সব সময় চাই তুই যাতে ভালো থাক। আমি আমার তৃতীয় উইশে চাই তোর ভালোবাসা যাতে তোর কাছে চলে আসে। এটাই হলো আমার লাস্ট উইশ। খায়ং তখন বলে আরে আরে দাঁড়া, তুই লাস্ট উইশ চাইলে আমাকে ভুলে যাবি? খায়ং তখন খেয়াল করে সে জ্বলছে না, সে বুঝতে পারতেছিল না কেন। এর মানে কি এই উইশটা আগেই পূরণ হয়ে গিয়েছে? ততক্ষণে আমরা দেখি মিনজি জিনিয়া খায়ংকে ভুলে গিয়েছে। তার সাথে খায়ং এর ধাক্কাও লাগে, কিন্তু আর সবার মতো সেও খায়ং জিনিয়াকে চিনতে পারে না যে সেই হলো তাদের খায়ং। খায়ং এখন জিনির মতোই সবার উইশ পূরণ করে। এভাবেই বসন্ত চলে আসলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেরি ব্লসম দেখছিল আর জিনির কথা ভাবছিল। হঠাৎই তখন সেখানে জিনি এসে তাকে কিস করে। খায়ং তো জিনিকে দেখে খুশিতে চিল্লাতে থাকে আর তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে আসলে, মিনজির উইশের জন্য নাকি? জিনি বলে জানি না। এদিকে আমরা দেখি নানি এঞ্জেলকে বলছে এঞ্জেল যাতে তার সাথে গডের দেখা করিয়ে দেয়, কারণ সে গডের কাছে চাইবে তার খায়ং আর জিনি যাতে এক হয়ে যায়। এইসব নিয়ে সে এঞ্জেলের মাথাটাই নষ্ট করে দেয়। এরপর আমরা দেখি গড এঞ্জেলকে আদেশ করে যাতে জিনিকে আবারও পৃথিবীতে পাঠানো হয়। এঞ্জেলের তো প্রথমে বিষয়টা একদমই ভালো লাগছিল না, কিন্তু গড বলছে যেহেতু তাই তাকে এটা করতেই হয়। সে জিনির চেরাকটাকে পৃথিবীতে ফালায় আর এভাবেই আবার তাদের দেখা হয়ে যায়। এরপর পরদিন আমরা দেখি জিনি খায়ংকে বাঁধাকপি তোলার কাজের জন্য নিয়ে যাচ্ছে। সে তাকে বোঝাচ্ছিল সেখানে কাজ করলে অনেক ভালো টাকা পাওয়া যায়, কিন্তু তার কথার আগামাথাও খায়ং বুঝে না। সে তো রাস্তায় রং ঢং করে বেড়াচ্ছিল। খায়ং তখন বলে আমার এসব করার কোনো দরকার নেই, কারণ আমার কাছে অনেক টাকা আছে। এই বলে সে জিনিকে তাদের বাগানে নিয়ে যায় আর ওই যে সে টাকা পুঁতে রেখেছিল সেগুলোকে উঠায়। এত টাকা দেখে তো জিনি পাগলা হয়ে যায় আর বলে আমারে 10,000 দিয়ে দাও। খায়ং তখন ওটা কেড়ে নিয়ে বলে আমি কেন দিব, সবসময় তুমি আমার কাছ থেকে টাকা কেন চাও? আচ্ছা ব্যাপার না, তাও তোমার আমি টাকা দিতেছি, সেই টাকা দিয়ে নিজের চুলগুলো কেটে আসো, তোমার পিছন থেকে দেখলে খালাম্মা লাগে, এত বড় চুল করে ফেলছো। জিনি তখন বলে আমাকে আমার চুলগুলো বড় করতে হবে, চুল বড় করে আমি সাইদকে বানাবো। খায়ং তখন বলে ও আচ্ছা। জিনি বলে হ্যাঁ, আমি এবার চুলের মধ্যে কন্ডিশনারও লাগাচ্ছি যাতে ওর মানুষের রূপটা আরো বেশি সুন্দর হয়, এইবারও দেখতে একদম হিরোর মতো হবে। এইসব বলতে বলতেই সে দুষ্টামি করে খায়ং এর এক বান্ডিল টাকা নিয়ে পালায়। এরপর এভাবেই জিনির চুল লম্বা হয়ে গেলে সে সেটাকে কাটে। তখনই বাথরুম থেকে খায়ং বেরিয়ে আসে আর জিনিকে বলে তুমি আমার শ্যাম্পুর পুরো বোতল শেষ করে দিছো। জিনি তখন বলে হ্যাঁ, আসলে সাইদকে পরিষ্কার চুল থেকে বানাবো তো তাই। খায়ং তো তখন রাগে বলে জিনির বাচ্চা, চায়ের কোনায় চা, তোর খবর আছে? আমার পুরো শ্যাম্পুর বোতল শেষ করার মতো তোর কলিজা হয় কেমনে? তাদের এসব মারামারি ফাটাফাটির মধ্যেই চুল থেকে সাইদ তৈরি হয়ে যায়। কিন্তু আফসোস বেচারা এবারও তার চ্যাপটা থোবরা নিয়ে জন্মাইছে। খায়ং বলে শ্যাম্পুর পুরো বোতল ফিনিশ করে ফেলছো, তবুও এর থোবরা দেখে মনে হচ্ছে এর থোবরার উপর দিয়ে বুলডোজার গেছে। যিনি তখন বলে আর আমি ভাবতেছিলাম যে আমার চুলই বোধহয় সুন্দর না। সাইদ তৈরি হওয়ার পরে এদেরকে দেখে খুশিতে জড়িয়ে ধরে আর এরপর সাইদ যায় এঞ্জেলের কাছে। সে তার পায়ে ঠাইসা কামড় মাইরা ধরে আর বলে এঞ্জেল তুমি অনেক খারাপ, আমার হিরেমকে আবার বানাও। এখন এই নাছর বান্দার আবদারের কারণে এঞ্জেলকে হিরেমকে বানাতেই হবে। সে হুক্কার ধোঁয়া নিয়ে তাকে বানাতে গেলে সেখানে জিনি চলে আসে। জিনি এঞ্জেলকে বলে কেমন আছো? এঞ্জেল তখন বলে তোর কল্লা ঠিক মতো জোড়া লেগে গেছে? জিনি বলে হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস। জিনি এঞ্জেলের সাথে কথাবার্তা বলার পর বুঝতে পারে যে সে মূলত খায়ং এর নানির কারণে এখানে এসেছে। নানি গডের কাছে আবদার করছিল যাতে জিনিকে পৃথিবীতে পাঠানো হয়। এরপর জিনি খায়ং এর কাছে গেলে সাইদ তাদের জন্য চা বানিয়ে নিয়ে আসে। খায়ং নতুন কাপে চা দেখে তাকে জিজ্ঞেস করে এই কাপগুলো তুমি কই পাইছো, চুরি টুরি করছো নাকি? আবার কাপ দেখে তো জিনির আত্মা উড়া যায়। সে সাইদকে বলে আয় হ্যাঁ, এদিকে ওই থেকে বাইরে লোক। সাইদ বলে এগুলো দেখে মনে হচ্ছে অনেক আগের কালের, তাই না? চেরাগের কোনো এক কোনায় পড়ে আসছিল, তাই আমি এগুলোকে বের করে নিছি। আসলে এই কাপগুলো হলো সেই কাপগুলোই যেগুলো হাজার বছর আগে জিনিয়া আমাদের জিনিকে গিফট করেছিল। সাইদ তখন খায়ংকে বলে এই কাপগুলো থেকে কেন জানি জিনিয়ার স্মেল আসতেছে। জিনি বলে আরে তোর নাকে সর্দি, এই কারণে উল্টাপাল্টা স্মেল পাইতেছস পাগলা।
কিন্তু এইসব বইলা কোনো লাভ নাই, কায়ও তো সবই বুঝে ফেলেছে, আবারও এদের মধ্যে মারামারি ফাটাফাটি শুরু হয়ে যায়। এভাবে এই দুই জিনির দিন চলতে থাকে। লাস্টে এদের সুন্দর ডান্স দেখানোর মাধ্যমে এই সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। আই হোপ গাইস তোমাদের কাছে ড্রামাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি গাইস তোমরা ফানি ড্রামা মুভি এসব পছন্দ করে থাকো তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। ট্রাস্ট মি, তোমার এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফিজ।